9/11-এর ঘটনার পরপরই একজন মার্কিন সাংবাদিকের পিস্তু ক্যামেরা অর্থাৎ ক্যামেরার সামনে তিনি যে খবরটি পরিবেশন করছেন সেটার কথা মনে করতে পারি। তিনি বলছিলেন যে এই হামলার পর পাল্টে গেল বিশ্ব রাজনীতি বা বিশ্ব আর কখনোই আগের মতো হবে না। মানে এটা তিনি বোঝাতে চেয়েছেন আগের মতো শান্তিপূর্ণ হবে না। সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিশোধ নিতে গিয়ে প্রথম টার্গেটটি যদিও করেছিল আফগানিস্তানকে, তার পরপরই তার মাঝেই তারা তাদের টার্গেট ঠিক করে ফেলেছিল। আমরা সেটার ফুটেজ দেখব। North Korea is a regime arming with missiles and weapons of mass destruction while starving its citizens. Iran aggressively pursues these weapons and exports terror, while an unelected few repress the Iranian people's hope for freedom. Iraq continues to flaunt its hostility toward America and to support terror. States like these and their terrorist allies constitute an axis of evil, arming to threaten the peace of the world. Axis of evil. বুশের 2002 সালের এই ভাষণটিতেই প্রথম এই কথাটি শোনা গেল এবং সেখানে তিনি একেবারে ইঙ্গিত করেছেন উত্তর কোরিয়া, ইরান, ইরাকের গণবিধ্বংসী যে ধ্বংসের কথা এবং সেটা গণবিধ্বংসী যেসব অস্ত্রের কথা এবং সেটা মোকাবেলা করার জন্য বুশ প্রশাসন যে একেবারে তারা দৃঢ় প্রতিজ্ঞ সেটা তিনি পরিষ্কার করে জানিয়েছেন। তারপর থেকে তো আমরা জানি বিশ্ব যেভাবে এগিয়েছে, সাদ্দাম উৎখাত, ইরানের উপরে চাপ দেওয়া, এসব যখন নাকি চলছে তলে তলে আসলে শক্তি সঞ্চয় করছিল উত্তর কোরিয়া। তারা পরমাণু শক্তিতে শক্তিমান হয়ে উঠছিল। 2006 সালে তারা প্রথম এই পরমাণু শক্তির তারা পরীক্ষাটা চালায়। তারপর 2011 সালে কিম জং ইলের মৃত্যুর পর তার ছোট ছেলে কিম জং উন ক্ষমতায় বসেন এবং এরপর থেকেই মোটামুটি পারমাণবিক শক্তি নিয়ে তার যে পাগলাটে ভাব বা একটু বাড়াবাড়ি সেটা একটু দেখানোর চেষ্টা করছে। ওবামা প্রশাসন বারবার করে কিন্তু হুঁশিয়ার করে আসছিল যে নানা রকমের শাসানোর কথা আমরা জানি, খবরও আমরা দিয়েছি সে সময়, সেটা খুব একটা পাত্তা দেয়নি। তারপর সম্প্রতি ট্রাম্পের কথা আমরা সকলেই জানি এবং যখন নাকি নির্বাচনের হাওয়া বইছে, ট্রাম্পের হাওয়া বইছে, ট্রাম্প যখন জয়লাভ করে আসছেন তখনও তাকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গণমাধ্যমে তাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উন্মাদ বলে তাকে ঘোষণা করা হয়েছে। সুতরাং এই উন্মাদের কাছে যখন নাকি অন্য আরেকটি দেশের পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিরীক্ষার উন্মাদনার খবর আসে তিনি আরেকটু বোধহয় উস্কে যান। তা সেই ঘটনায় খানিকটা ঘটেছে সম্প্রতি। আমরা জানি মাদার অফ অল বম্ব এই নামে একটি বোম পরীক্ষা করেছে আফগানিস্তানে এবং বলা হয় আসলে আফগানিস্তানের প্রশাসনের সঙ্গে সহযোগিতা করেই তারা এই পরীক্ষাটি চালিয়েছে, কিন্তু এটা মূলত ছিল এক রকমের লোক দেখানো এবং তারপর পরই কোরিয়ার দিকে তারা রণতরী পাঠিয়ে দেয়। সেটাকে কেন্দ্র করে সেই খবরেই আসলে কোরিয়া চুপ করে থাকেনি। তারা কিন্তু তাদের কি অস্ত্র আছে, তারা কিভাবে মোকাবেলা করবে সেরকম হুমকি তারা গত 4-5 দিন, গত প্রায় এক সপ্তাহ ধরে একটা মোটামুটি টানটান উত্তেজনাটা কোথায় গেল এবং এর সঙ্গে মাদার অফ অল বম্ব অথবা ফাদার অফ অল বম্ব বলে কার আছে এরকম হুমকি এসছে রাশিয়া থেকে। এদিকে চীন বলছে আমাদের কাছে প্যারেন্ট অফ অল বম্ব আছে। সুতরাং এই পারমাণবিক বোমার মাদার ফাদার প্যারেন্টদের নিয়ে যেই হইচই চলছে তাতে বিশ্বের শান্তিপ্রিয় মানুষকে কিছুটা শঙ্কিত করেছে বইকি। এরকম একটি প্রেক্ষাপটেই আমরা বিশ্বের ঠিক পরাশক্তি বলছি না, পরমাণু শক্তি নিয়ে পারমাণবিক বোমা নিয়ে যারা খেলছেন তাদেরকেই আমরা বলছি তিন পাগলের হলো মেলা। এই শিরোনাম নিয়ে নিউজ আওয়ার এক্সট্রায় আছি আপনাদের সঙ্গে। আমাদের স্টুডিওতে যাকে পেয়েছি সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন। আমাদের হেড অফ প্রোডাকশন এটি নিউজের কাজী নাজমুল আলম তাপস আমার সঙ্গে আছেন। তিনি সারাদিনই এই বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে ফলো করছেন এবং
কিছু তৈরি করেছেন আমরা এই উপস্থাপনাটির জন্য, আজকের এই নিউজ আওয়ার এক্সট্রার জন্য। সহকর্মী অর্পণ মৈত্র, তিনি আমাদের ইন্টারন্যাশনাল যে ডেস্ক, ইন্টারন্যাশনাল খবর, তার প্রধান। তিনি প্রতিদিনই এই খবরগুলো দিচ্ছেন আমাদের এটিএন নিউজের দর্শকদের জন্য। সবাই মিলে আমরা এই আয়োজনটি নিয়ে হাজির হয়েছি। আয়োজনে আরও যুক্ত হয়েছেন ডক্টর আব্দুল লতিফ মাসুম, তিনি সরকার ও রাজনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কাছেও আমরা এটার বিশ্লেষণ শুনবো। সবার আগে সর্বশেষ খবর, অর্পণ মৈত্র, এই তিন পাগলের হোলোমেলার যে একটা টানটান দেহি অবস্থা, আজকে আমরা আপডেট কি দিলাম, মানে সর্বশেষ কি ভয় পেয়ে লেজ গুটিয়ে চলে গেল কিনা একটু জানাবেন। আসলে এই বিষয়টা মানে ভয় পেয়ে লেজ গুটিয়ে চলে গেল কিনা সেটা নিয়ে কিন্তু এখন মানে কথা হচ্ছে আমাদের মধ্যে, যে এতদিন ধরে যে হম্বিতম্বি চলছিল যে কার্ল ভিনসন মার্কিন রণতরীর যে 10টা বিশেষায়িত রণতরী রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের, তার মধ্যে কার্ল ভিনসন অন্যতম, এবং কার্ল ভিনসনকে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র নানা রকমের অভিযান চালিয়েছে। এর আগে আফগানিস্তানের অভিযান চালিয়েছে, ইরাক যুদ্ধের সময় মার্কিন এই রণতরীটি ব্যবহার করা হয়েছিল। এবং সবচাইতে উল্লেখযোগ্য যে জিনিসটা, যে বিন লাদেনের মরদেহ যখন সাগরে ফেলা হয় তখন এই কার্ল ভিনসন এই জাহাজটির থেকেই, জাহাজের ডেক থেকে কিন্তু এই বিন লাদেনের মরদেহ সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল। এবং সেই রণতরীটিকে ট্রাম্প প্রশাসন পাঠিয়েছিল কোরীয় উপদ্বীপে, কোরীয় উপসাগরের দিক অভিমুখে। কারণ উত্তর কোরীয় নেতা, তিনি কিন্তু বারে বারেই হুমকি দিচ্ছিলেন যে তাদের পারমাণবিক অস্ত্র রয়েছে এবং তারা যখন তখন পারমাণবিক অস্ত্র বিস্ফোরণ করতে পারেন। এর প্রেক্ষিতে মানে বলা হচ্ছিল যে না, উত্তর কোরিয়াকে আর সহ্য করা হবে না। সেই প্রেক্ষাপটেই গত 8 এপ্রিল এই উত্তর কোরীয় উপদ্বীপ অভিমুখে মার্কিন নৌবহর পাঠানো হয় এবং এই কার্ল ভিনসনের নেতৃত্বে একটা স্ট্রাইকিং ফোর্সও পাঠানো হয় এই উত্তর কোরীয় উপদ্বীপে। এবং তার পরপরই কিন্তু উত্তর কোরিয়া আবার তাদের কথাবার্তা বলা শুরু করে যে মার্কিন যুক্তরাষ্ট্র যতই তাদের রণতরী পাঠাক না, যতই শক্তি প্রদর্শন করুক না কেন, আমরা একাই এটা প্রতিহত করব। যদি চীন আমাদের সঙ্গে থাকে তবুও ভালো, না থাকলেও কোনো ক্ষতি নেই, আমরা একাই পারবো মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতিহত করতে। কারণ আমাদের কাছে এমন অস্ত্র আছে যে আমরা এই কোরীয় ভূখণ্ড থেকে, উত্তর কোরিয়ার ভূখণ্ড থেকেই সরাসরি আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে হামলা চালাতে সক্ষম, এরকম ক্যাপেবল ক্ষেপণাস্ত্র আমাদের হাতে রয়েছে। কিন্তু এর প্রেক্ষাপটেই কিন্তু 105তম জন্মদিন কিম ইল সুংয়ের হয়ে গেল। এটা হচ্ছে গত 15ই এপ্রিল, এবং গত 15ই এপ্রিল কিন্তু এই একটা বিশেষ মহড়া তারা দিয়েছে, তাদের যাবতীয় সমরাস্ত্র প্রদর্শন করেছে এই সামরিক কুচকাওয়াজে, এবং তাদের প্রতিরক্ষা সক্ষমতা তারা প্রদর্শন করেছিল এই সামরিক কুচকাওয়াজের মাধ্যমে। এবং যখন উত্তর কোরিয়া সামরিক কুচকাওয়াজ প্রদর্শন করছে, ঠিক সেই সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স কিন্তু ভ্রমণ করছেন, সফর করছেন দক্ষিণ কোরিয়া এবং জাপানে। এবং আমরা সবাই জানি যে দক্ষিণ কোরিয়া এবং জাপান কিন্তু আমেরিকার অ্যালাই, আমেরিকার মিত্র। এবং বলাই যায় যে যখনই কার্ল ভিনসন কোরীয় উপসাগরের দিকে অগ্রসর হয়েছে, তখনই কিন্তু জাপান এবং দক্ষিণ কোরিয়া তাদের মানে সমরসাজ প্রদর্শন করেছে তাদের সীমান্তে। এবং তারাও বলছে যে এই রণতরীর সঙ্গে কিন্তু তারাও একসাথে তারা যুদ্ধ করবে যদি উত্তর কোরিয়া কোনো রকম আক্রমণ করে থাকে, বা সেই প্রতি আক্রমণ চালাতে তারাও কিন্তু প্রস্তুত। আমেরিকার রণতরীর সাথে তারাও নিজেদের সমরাস্ত্র নিয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিল। এবং এরই মাঝখানে কিন্তু উত্তর কোরিয়া আবারও 16ই এপ্রিল তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা একটি চালায়, যদিও এটাকে পেন্টাগন দক্ষিণ কোরিয়া ব্যর্থ বলে করেছিল। যে আমরা শুনবো, মানে আপনার কাছে তথ্য ভান্ডার এবং সারাক্ষণ এই অস্ত্র, পরমাণু ইত্যাদি নানান কিছু নিয়ে নাড়াচাড়া করতে করতে আপনিও কিছুটা পাগলাটে এবং উত্তেজিত হয়ে গেছেন। আমরা এই তিন পাগলের মেলার সঙ্গে আরো একটু খবরের পাগলামোর খবর আমরা শুনবো। যেটা বলছিলেন 105তম জন্মদিনের কথা কিম জং সুনের, আমরা জানি যে 7 পুরুষ ধরে এই উত্তর কোরিয়ায় এই একই পরিবার তারা শাসন চালাচ্ছে। এই দেশটি সম্পর্কে কিন্তু মানে মোটামুটি আমরা বলি যে চীন সম্পর্কে, চীন নিয়ে অনেক দিন পর্যন্ত আমাদের অনেক কিছু অজানা ছিল। এখনো যে সব কিছু আমরা অতটা খোলামেলাভাবে জানি তা নয়, কিন্তু আরও বেশি উত্তর কোরিয়া আরও বেশি বোধহয় বন্ধ দরজা, আমরা অনেক খবরই সেই অর্থে পাই না। কিন্তু পরমাণুর যে বা অস্ত্রের যে ঝঞ্ঝানানি, সেটা কিন্তু তারা খুব ভালো করেই প্রচার করেছে। 3টি মাত্র
টিভি চ্যানেল, এই 3টি টিভি চ্যানেলে কিন্তু একই রকমের খবর প্রচারিত হয়, সুতরাং ওখান থেকে যা যা আসছে তাই আমরা প্রচার করছি। যাই হোক, আমি আপনার কাছে আরও শুনবো। আমাদের সঙ্গে আবুল হাসান চৌধুরী আসছেন। 3 পাগলের হুলো মেলা এবং বিশ্ব যে একটা টান টান শঙ্কা, আমি ঠিক উত্তেজনা বলবো না, এরকম একটি শঙ্কার মধ্যে কাটালো, এই শঙ্কা কি কেটে গেছে? রণতরী আবার ফেরত যাচ্ছে, আপনি কি বলবেন? আশা করি এই ব্যাপারে আলাপ করার জন্য আপনি আমাকে ওদের ক্লাবে সম্পৃক্ত করবেন না। আমার যেটা মনে হয়েছে যে অনেক দিন ধরেই কোরিয়ার এখন বর্তমান যে শক্তিধর ব্যক্তি, স্ট্রংম্যান, তার মানসিক ভারসাম্য সম্বন্ধে প্রশ্নবিদ্ধ। কিন্তু কীরকম একটা মনে হয়, এটা বলার কোনো কারণ নাই যে তিনি একটা সার্টিফিকেট পাবেন যে তিনি মানসিকভাবে সুস্থ। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই কয়েকদিন ধরে যে তিনি যতটা না পাগল, ওই যে একটা গান, পুরনো গান আছে, আমি তাই তো পাগল হইলাম না, আমার মনে হয় কিছুটা পাগলামির ভানও তিনি করছেন। কারণ বারবার এরকম করেছেন, বারবার মার্কিন যুক্তরাষ্ট্রকে তিনি আঘাত করার, পৃথিবীকে আঘাত করার চেষ্টা করেছেন। তিনি আইসোলেটেড, তার অর্থনৈতিকভাবে তিনি একেবারে সম্পূর্ণ বিপর্যস্ত। তিনি দক্ষিণ কোরিয়াকে বারবার হুমকি দিয়েছেন তিনি নিয়ে নেবেন, কিন্তু সেই রকম কোনো কিছু আমরা দেখি নাই। একটা দেশ যেটা সত্যিকারভাবে আমি মনে করি যে এই ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ স্ট্যাবিলাইজিং ফ্যাক্টর, স্থিতিস্থাপক ভূমিকা রাখতে পারে, সেটা হচ্ছে চীন। কারণ গণচীন কোরিয়ার কাছ থেকে একটা বিরাট প্রায় 90% আপনার কয়লা ওদের যেটা আমদানি করে, এবং উত্তর কোরিয়া গণচীনের কাছে আপনার তাদের খাদ্য সামগ্রীর জন্য বিরাটভাবে তাদের দিকে তাকিয়ে থাকে 90%। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে যে এই যে ট্রাম্প যতই যা আস্ফালন করেন, কিছুদিন আগে যখন তিনি চীনে যান, আলাপের পিছনেও আলাপ থাকে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে কি আলাপ হয়েছে আমরা সেটা জানি না, হয়তো জানবও না, কিন্তু মনে হয়েছে কোরিয়ার ব্যাপারে কিছুটা আশ্বাস পেয়েছেন। তারপরেও দেখেন, এই যে মাদার অফ অল বম বলা হয়, অ্যাক্সিস অফ ইভিল বলা হয়, কোন দেশ একের পর এক অন্য দেশকে আক্রমণ করেছে? কোন দেশ অ্যাটম বম ফেলেছে দুইবার? আজকের মিত্র জাপানের উপর হিরোশিমা নাগাসাকির সেই তাণ্ডব। তাই তারা যারা অ্যাক্সিস অফ ইভিল বলে, হয়তো কিছু যথার্থ কারণ থাক। তারা কি কোনোদিন আয়নার সামনে নিজেদের একটু তাকিয়েছে? আজকে এই যে হঠাৎ করে আস্ফালন, মাদারম বমের আগেও সিরিয়ার উপর যে একটা বিরাট আক্রমণ চালানো হলো, এর নৈতিকতাকে আমরা যদি বাইরেও রাখি, আজকে যে পুটিন যে রাশিয়ার সাথে আপনার একসাথে কাজ করে এইটার দিকে নিরসনের দিকে যাওয়া যাবে, তো এখন ফ্ল্যাশ পয়েন্ট হয়ে দাঁড়াচ্ছে সিরিয়া, নর্থ কোরিয়া। তা আমি যেটা মনে করি যে যথার্থই বলেছেন যে ভিনসেন্ট আশা, সেটাও একটা ইতিবাচক ভূমিকা রেখেছে। কিন্তু আমরা যদি সামগ্রিকভাবে জিনিসটাকে দেখি, তাহলে নর্থ কোরিয়ার উপরে এখন ঠিক আছে, এটা একটা তো মেন্টাল ইমব্যালেন্সের কথা, কিন্তু জাতিসংঘের কোনো সিদ্ধান্ত প্রস্তাব কি আছে যে শুধুমাত্র 5টি ভিটো কান্ট্রি ছাড়া আর কেউ পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না? রেখেছে তো 3টা দেশ, পাকিস্তান, ভারত, ইসরায়েল, 3টা দেশে পারমাণবিক অস্ত্র আছে। তা এখন ঠিক আছে, এটা সাধারণভাবে আমরা দেখছি আনস্টেবল, এটা তো একটা সাবজেক্টিভ আন্ডারস্ট্যান্ডিং। তো এইটার ভিত্তিতে যদি মুভ করতে হয় এককভাবে একটা দেশ কেন? আমি তো মনে করি যে ইমিডিয়েটলি নিরাপত্তা পরিষদের একটা জরুরি বৈঠক হওয়া উচিত, এবং সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া উচিত, এবং যে দেশটা আমি মনে করি এইখানে যদি একটা রেজলিউশন হয় সেখানে ইউনানিমাস হবে, কারণ চীনও এইরকম একটা উদ্ভ্রান্ত বন্ধুকে নিয়ে খুব বিপজ্জনক অবস্থায় আছে। কারণ এই মুহূর্তে চীনের সমস্ত দৃষ্টি তাদের অর্থনৈতিক, তাদের আপনার শিল্প, তাদের বাণিজ্য, এটাকে বিস্তৃত করা, অ্যান্ড নাম্বার 1 প্রায়োরিটি ইজ ওভার ওয়ান বেল্ট ওয়ান রোড। এখানে পার্শ্ববর্তী দেশ একটা ইনস্টেবিলিটি, অস্থিতিশীল অবস্থা যদি তারা সৃষ্টি করে, সেটা তাদের জন্য কাম্য নয়। কিন্তু এখানে
ওই যে আবার ওয়াশিংটনে আরেকজন বসে আছেন, জি। তিনি কখন যে কি করবেন এইটার তো কোনো কিছু বলাও যায় না, কেউ কোনো জানতেও পারেন না। আমি আমাদের শিরোনামটার সঙ্গে মিল রেখে আমি একটুখানি আপনার কথা সূত্র ধরে একটা ছোট্ট প্রশ্ন রাখতে চাই। পাগলামির ভাব আপনি শুরুতেই বলেছেন, এটা আসলে কতখানি ডিপ্লোম্যাটিক পাগলামি? না, একেবারে ডিপ্লোম্যাটিক না, এটা কিছুটা পাগলামি তার ভিতরে আছে, অনেক কারণই আছে। কারণ আমরা জানি যে তিনি তার একজন নিকট আত্মীয়কে হত্যা করেছেন, হ্যাঁ, কিন্তু মালয়েশিয়াতে যেটা তার জি। অবসেশন যেটা ক্ষমতা। দেখেন, এখানে যদি আমি একটু ডাইগ্রেস করে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলতে চাই, যেহেতু আপনি মানে পরিচয় করিয়েছেন, জি, যখন সরকারে ছিলাম জি। তখন সমস্ত অ্যাম্বাসাডার এক ধরনের কথা বলতেন, আর এই নর্থ কোরিয়ার অ্যাম্বাসাডার এসে যদি দিনের মধ্যে 3 বারও দেখা হতো, ওই 5 মিনিট ধরে তার লিডার কত গ্রেট, কত ভালো, কত কি করেছে, আচ্ছা বাবা এটা তো 2 ঘন্টা আগে শুনেছি, এখন কিছুতেই থামতো না। সে এটা তো এমন সংক্রামক ব্যাধির মতো যে সারা দেশটাকে তিনি একেবারে ওই ঘড়ির কাঁটার মতো চালাবার চেষ্টা করছেন। কিন্তু অনেক ফ্যাসিস্ট রাষ্ট্র, ওই ফ্যাসিস্ট এটা তো রাষ্ট্রের সাতপুরুষের- পক্ষে কিছুই বলার যায় না, এটা তো তাদের কিছুই বলা উচিত, সাতপুরুষের অভ্যাস, এবং এটা তাদের রক্তে ওটা মিশে গেছে। এবং ওই যে নেতা বন্দনা এবং ক্ষমতায় থাকবে যারা পরিবার, সেটাই তো তাদের মানে আমরা যেটা বলছি যে রক্তের এটা তাদের অভ্যাস। সংস্কৃতির ভিতর চলে গেছে। কিন্তু এখানে যেটা দুঃখজনক যে অনেক এইসব টোটালিটেরিয়ান স্টেটে অন্তত অর্থনৈতিকভাবে মানুষ কিন্তু অনেকখানি এগিয়ে যায়, যদিও গণতান্ত্রিক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, আপনার অ্যাসোসিয়েশনের স্বাধীনতা এগুলা নাও থাকে। কিন্তু কোরিয়ার ব্যাপারটা ভিন্ন। এখানে আপনার দারিদ্র্য সাংঘাতিক প্রকটভাবে আছে, কিন্তু ওই যে ভক্তি বন্দনা দিয়ে আটকে রেখেছে। এই জোরাজোরি অবশ্যই একদিন ভেঙে যাবে, সেটা ভিতর থেকেই ভাঙুক বা বাইরে থেকেই ভাঙুক। খুবই ভালো যে এই জোড়াজোড়ি একদিন ভেঙে যাবে, হ্যাঁ, কিন্তু বাইরের থেকে ভাঙাবার চেষ্টা করলে এটা ভাঙবে না, আরো মানে সেটা কি শক্ত হতে পারে। পাগলামির পাল্টাটা কি আরেকটা পাগলামো? মানে ধরেন আপনি বললেন ওয়াশিংটনে এক পাগল বসে আছেন বা রাশিয়াতে এক পাগল বসে আছেন, বিভিন্ন পাগলরা নানা রকমের উস্কানি দিবেন, তাতে এই জোড়াজোড়ি মানে এই যে আমরা বলি যে রাশিয়ার জন শিয়ানা পাগল, বোধহয় রাশিয়ার জনকে এই পাগলামির এক স্তরে আনা যাবে না। তার কাছে এদের অনেকেরই শেখার আছে অনেক। আচ্ছা, গ্রেড 1-এ আমি একটু কাজী নাজমুল আলম তাপসের কাছে যেতে চাই। আমার সহকর্মী, তিনি হেড অফ প্রোডাকশন হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা তার কাছ থেকে জানতে চাই, যদি পাগল টাগল অনেক কিছু নিয়ে কথা হচ্ছে, এটা নিয়ে ভালো গবেষণা কাজী নাজমুল আলম তাপসের রয়েছে। আসলে মুন্নি, যেভাবে আমরা তাদের পাগল বলছি, ওয়েস্টার্ন মিডিয়ায় কিন্তু আবার বলছে দে আর নট ম্যাড, দে আর স্মার্ট। কারণ তারা কিন্তু এই পাগলামি দেখিয়ে অনেক কিছু অ্যাভয়েড করে যাচ্ছে। যেমন ট্রাম্পের কথাই যদি বলেন, ট্রাম্প কিন্তু নিজে ঘরোয়াভাবে খুব খারাপ সময়, মানে যেটাকে বলে ব্যাড স্টার্ট, তার পলিটিক্যাল শুরুটাই কিন্তু সেভাবে হয়েছে। তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এসেছে, রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে বেশ কিছু অভিযোগ এসেছে। এসব থেকে দৃষ্টি সরাতেই অনেকে বলেন যে তিনি হঠাৎ করেই এই আফগানিস্তানের মাদার অফ অল বোমই ফেলেন বা উত্তর কোরিয়ার দিকে রণতরী পাঠান। এটা সবই হচ্ছে তার ডিস্ট্রাকশনের মতো একটা। তো সুতরাং তাকে সেভাবে পাগল বলাটা খুব ওয়াইজ মনে হবে না আমাদের জন্য, খুব অনুচিত কাজ হবে। এবং একইভাবে উত্তর কোরিয়ার যিনি আছেন কিম জং উন, ওনাকেও কিন্তু পাগল বলা যাবে না। উনি যেভাবে এই কার্ডটা ব্যবহার করছেন, পারমাণবিক অস্ত্রের এই কার্ডটা উনি ব্যবহার করে কিন্তু সমস্ত বিশ্বকে এবং আমেরিকা রাশিয়ার মতো সুপার পাওয়ারকে তিনি পায়ের উপর দাঁড়া করে রেখেছেন আর কি, যে তারা তার থেকে দৃষ্টি সরাতে পারছে না। আসলে হয়েছে কি, আমেরিকা যখন এক্সেস অফ এভিল বলল বুশ, তারা কিন্তু মানে আমেরিকার আসলে মধ্যপ্রাচ্য বা বিশ্বেই অনেকটা তাদের পররাষ্ট্র স্বার্থটা বিবেচিত হয় ইসরায়েল কী ভাবছে সেটা নিয়ে। ইসরায়েলের কাছে ইমিডিয়েট থ্রেট হচ্ছে ইরাক, ইরান, সিরিয়া, এরা, যে কারণে আমেরিকা প্রথম হাত দিয়েছে ওদিকে কিন্তু এটাকে মোটামুটি আনওয়াচড মানে রেখে দিয়েছে যে উত্তর কোরিয়া কি আর করবে। মানে অনেকেও বলেছে যে উত্তর কোরিয়া হচ্ছে সেই পাগল বালক বা কিশোর যে পায়ের মধ্যে লাথি মেরে বলে যে আমার সাথে লড়াই করো, মানে তার সাথে লড়া যায় না, ওটা বাচ্চা ছেলে, ওর সাথে কী লড়াই করবো। কিন্তু এর মধ্যে কিন্তু বাচ্চাটা অনেক বেশি স্ট্রং হয়ে গেছে, তার বেশ কয়েকটা পারমাণবিক অস্ত্র হয়ে গেছে, এবং সেই অস্ত্র দিয়ে সে এখন সবাইকে ভয় দেখাচ্ছে এবং এটা দিয়ে অনেক সে ট্রেডও করে নিচ্ছে। মানে এটাকে আসলে ওইভাবে যদি পাগলামি বলি, সেটা মনে হয় বলাটা ঠিক হবে না। সেটাকে খুব চতুরতার সঙ্গে ব্যবহার করে সবাইকে ভয় দেখিয়ে সে একটা অবস্থান তৈরি করে নিয়েছে বলা যায়।
তার মানে যাতে পাগল তালে ঠিক তালে আর কি, ঠিক। তালে ঠিক। আর সেটা বলা আপনি ঠিক যেটা বলছেন যে তারা আসলে পাগল নয়, অনেক স্মার্ট। আর আমরা বলছি পাগল, আপনি একজনকে বললেন স্মার্ট, আমরা আবুল হাসান চৌধুরীর কাছ থেকে বললাম যে আরেকজনের কাছে, ওই পাগলের কাছে আরো অনেক বেশি শেখার আছে, যে রাশিয়ার পাগল। সুতরাং ওটা ধরাছোঁয়ার মধ্যে। সুতরাং রইল বাকি এক, সেটা নিয়ে নিশ্চয়ই আমরা আলোচনা করব, এবং এটা বড় একটা ফ্যাক্টর। একটা হলো স্মার্ট, একজন হলো অনেক অনেক বেশি চতুর, আর মাঝখানে ওয়াশিংটন বসে আছে, তাকে একেবারে মানে বিশ্বে স্বীকৃত পাগল হিসেবে মার্কিনেরাই বলছে। তারা কি এই ট্র্যাপে, এই পাগলামোর ট্র্যাপের মধ্যে পড়ছে? ডক্টর আব্দুল লতিফ মাসুম, আপনি কি বলবেন? ইদানিং অবস্থাটা পর্যালোচনা করলে আমরা দেখতে পাবো যে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে বিশ্ব পরাক্রমের দাপট দিয়ে এগিয়ে যাচ্ছিল, বিশেষ করে ট্রাম্প নির্বাচনের সময় যে হুঙ্কার দিয়ে আসছিলেন আমেরিকা ফর এবং তার মধ্যে তার কথা এটা প্রমাণিত হচ্ছিল যে হি ওয়ান্টস টু হ্যাভ সুপ্রিমেসি অল ওভার দ্য ওয়ার্ল্ড, এবং কাউকে কোনো তোয়াক্কা করছিলেন না। কিন্তু পরবর্তীকালে আমরা এই যে কোরিয়ার ব্যাপারে যদি আমরা বলি, তাহলে আমরা এটা কি বলতে পারি যে পলিসি শিফট। তার মানে হচ্ছে যে মানে ওই ইন্টারন্যাশনাল যারা অ্যানালিস্ট তারা বলছেন যে আসলে ট্রাম্পের একটা সার্টিন একটা ডেস্টিনেশন নেই, গোল নেই, এই পলিসি অফ আনসার্টেনটি। এই পলিসি অফ আনসার্টেনটির কারণে তিনি সিরিয়াতে ওখানে মানে অ্যাটাক করলেন, ওই যে রাসায়নিক বোমার প্রতিশোধ হিসাবে। আবার এখানে ওই যে মাদার অফ অল বাম ফিরলেন, এবং এরপরে আবার কোরিয়াতে তিনি যে হুমকি প্রদর্শন করলেন। এখন অস্ট্রেলিয়াতে সর্বশেষ খবর আপনারা যেরকম বললেন যে জাহাজটি এখন ঘুরিয়ে নেওয়া হয়েছে। তাহলে কি হলো? ভুল হয়ে গেছে, মানে ভুলক্রমে ওখানে ঢুকে গেছে। তাহলে কি হলো? মানে 5-7 দিন পরে ওনারা ভুল বুঝতে পেরেছে। পলিসি অফ আনসার্টেনটি, এই পলিসি অফ আনসার্টেনটি দিয়ে তো বিশ্ব শান্তি রক্ষা করা যাবে না। আপনারা মানে আমরা যদি কোরিয়া ক্রাইসিসটা আলোচনা করি, তাহলে পরে আমাদেরকে অতীতে ফিরে যেতে হয়। আমরা জানি যে কিভাবে কোরিয়া ক্রাইসিসটা শুরু হলো, এবং আপনারা সবাই আমরা জানি যে বিশ্ব রাজনীতি হচ্ছে ইম্পেরিয়ালিজমের কন্টেস্ট, ইম্পেরিয়ালিজমের মানে ট্যাগ অফ ওয়ার। দ্বিতীয় মহাযুদ্ধের পরবর্তীকালে যখন রাশিয়া নর্দার্ন পয়েন্ট থেকে এগুলো ওই কোরিয়া উপদ্বীপে, সাদার্ন পয়েন্ট থেকে এগুলো মার্কিন যুক্তরাষ্ট্র, একটা পর্যায়ে আমরা যে 30 অক্ষাংশের কথা বলি সেখানে গিয়ে থেমে গেল। এইভাবে চলছিল কিছুদিন। 1950 সালের দিকে সম্ভবত 25শে জুন 1950 মানে নর্থ কোরিয়া আক্রমণ করলো প্রথম সাউথ কোরিয়া, ইন দ্য নেম অফ ইউনিফিকেশন, যে গায়ের জোরে সব এক করে ফেলবো। কিন্তু সেখানে এই প্রথমবারের মতো জাতিসংঘ, আপনাদের ঘটনাটি মনে আছে কিনা, যে ম্যাক আর্থারকে পাঠালেন ট্রুম্যান, সম্ভবত ট্রুম্যানই পাঠালেন। কিন্তু একেবারে শেষ মুহূর্তে যখন ম্যাকআর্থার বিজয় লাভ করতে যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে চীন কিন্তু ইন্টারভেন করে। আজকে দীর্ঘদিন ধরে ট্রাস্টেড এলি হচ্ছে নর্থ কোরিয়া, ট্রাস্টেড এলি হচ্ছে মানে চায়না। এই চায়নাকেও সে এখন আপনি যেরকম বললেন অ্যান্টাগনিস্টিক করে ফেলেছে। আর ওই সময় কিন্তু সেভিয়ার ছিল, সে চীন হস্তক্ষেপ করার ফলেই ওই 30 অক্ষাংশে গিয়ে দাঁড়ায়। এবং তারপরে সেই ঐতিহাসিক ঘটনাটি আপনাদের মজার ঘটনাটি মনে করিয়ে দিই, যে ম্যাকআর্থারকে বলা হলো যে তুমি প্রসিড করো টুয়ার্ডস নর্দার্ন পার্ট। ম্যাকআর্থার ডিনাইড, এবং তারপরে হি ওয়াজ ডিসমিসড বাই দি প্রেসিডেন্ট। এবং এরপরে কিন্তু মানে একটা মহা সংকটের সৃষ্টি হলো, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নও খুব শক্তভাবে এগিয়ে আসলো, বা চীন তো সরাসরি পার্টিসিপেট করলো। তাহলে পরে আমরা দেখতে পাচ্ছি পরে একটা সমঝোতা হলো, যুদ্ধবিরতি হলো, ইত্যাদি ইত্যাদি হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সংকটের উৎসমূলটা কোথায়? সংকটের উৎসমূলটা হচ্ছে ইম্পেরিয়ালিস্ট রাইভালরি। এবং এই যে মানে দ্বৈত বিশ্বের ধারণা আগে ছিল, এখন কিন্তু আবার সেই আমরা যেভাবে বলি যে দ্বৈত বিশ্ব বা আমরা যে ওই যে সেই স্নায়ু যুদ্ধ বা ঠান্ডা যুদ্ধ, সেই সময়কারের থেকে মাঝে একটা অন্যরকম একটা অবস্থার মধ্যে ছিলাম। আবারও কি আমরা সেই ফেরত আসছি ওরকম দুই ভাগে, দুই মেরুতে পৃথিবী, মানে এই পরাশক্তি বলছি
সেই জায়গার দিকে আমরা ফিরছি কিনা হ্যাঁ, এরকম আমি আপনার কাছ থেকে এই প্রশ্নের জবাব নেব। আর যে কথাটি বলছিলেন পলিসি শিফটের কথা এবং আনসার্টিনিটির কথা, যে কথাটি বলছিলেন ডক্টর আব্দুল লতিফ মাসুম, আমার প্রশ্ন আবুল হাসান চৌধুরী আপনার কাছেও কিন্তু একটা ছোট্ট বিরতির পরে। তিন পাগলের হলোমেলা আমাদের আজকে নিউজ আওয়ার এক্সট্রা শিরোনাম। দর্শক যারা দেখছিলেন তারা নিশ্চয়ই জানেন যে আমরা উত্তর কোরিয়া প্রসঙ্গে কথা বলছি এবং উত্তর কোরিয়ার যেই টানটান উত্তেজনা, উত্তর কোরিয়ার সাগরে উপসাগরে যে রণতরী, মার্কিন রণতরী পাঠানো হয়েছে এবং সেটার আজকের একেবারে লেটেস্ট আপডেট হলো রণতরীটি ফিরিয়ে নেওয়া হচ্ছে এবং মার্কিন কর্তৃপক্ষ বলেছে যে ভুলক্রমে গত কয়েকদিন ধরে মার্কিন উত্তর কোরীয় উপদ্বীপ উপসাগরে তারা ঢুকছিল, এরকম একটি কথা বলে তারা ফিরিয়ে নিচ্ছে। কিন্তু এরই প্রেক্ষাপটে গোটা বিশ্বে একটা টানটান উত্তেজনা, একটা সংকট তৈরি হয়েছে। যারা পারমাণবিক অস্ত্র নিয়ে খেলেন অথবা বিশ্বকে ভয় দেখানোর চেষ্টা করেন তাদের বিভিন্ন মুখী হুমকি এসছে। কেউ বলছেন মাদার অফ অল বম, কেউ বলছেন তাদের হাতে আছে প্যারেন্ট অফ অল বম, কেউ বলছেন ফাদার অফ অল বম। সুতরাং এরকম একটি জায়গায় শান্তিপ্রিয় বিশ্ব কোথায় যাবে, অথবা এই তিন পাগল আসলে কোথায় নিয়ে যাবে আমাদের এই বিশ্বকে, সেটা নিয়েই আমাদের আজকের আয়োজন। বিরতিতে যাবার আগে প্রশ্ন করে গেছিলাম পলিসি শিফটের কথা। প্রশ্ন নিয়েছেন আবুল হাসান চৌধুরী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তার কাছ থেকে একটু শুনবো। দেখেন, পলিসি শিফটের আগে আমাদের একটা কথা স্মরণ করতে হবে যে দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হবার পরে যেটা প্রথম ফ্ল্যাশ পয়েন্ট ইন দ্য ওয়ার্ল্ড সেটা কিন্তু এই কোরিয়ান পেনিনসুলায় ছিল, যেটাকে 32nd প্যারালেল বলা হয়, যেখানে ইউনাইটেড নেশনসের মধ্যস্থতায় একটা সিজ ফায়ার হয়। কিন্তু এখানে একটু ব্র্যাকেটে বলে রাখি, ওই সময় আমাদের একটা খুব উপকার হয়েছিল। এই যে পাটের ব্যাগ, তখনকার দিনে স্যান্ড ব্যাগ লাগতো যুদ্ধ করার জন্য, এটার কিন্তু একটা বিরাট আমদানি বেড়ে যায়। অ্যান্ড তদানীন্তন ইস্ট পাকিস্তানের টাকা বেশি, সেটা 90%ই চলে গেছে ওয়েস্ট পাকিস্তানে, সেটা এক্সপোর্ট আর্নিং ছিল। যাই হোক, সেটাকে আমি যাচ্ছি না। তো ওই সময় থেকে যদিও আপনার যুদ্ধ ওই রকম উত্তপ্ত যুদ্ধ ছিল না, কিন্তু একটা কোল্ড ওয়ার সিচুয়েশন অলওয়েজ প্রিভেল। সাউথ কোরিয়া কোনো সময় নিজেদেরকে আপনার আপদ মুক্ত ভাবে নাই, কারণ তারা অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে গেছে। নর্থ কোরিয়ার অনেকে এটাকে হিংসার দৃষ্টিতেই বলেন, লোভের দৃষ্টিতেই বলেন, তাকিয়ে দেখেছে। কিন্তু এই জন্য একটা কারণ যে নর্থ কোরিয়া বারবার আপনার সাউথ কোরিয়াকে আক্রমণাত্মক একটা দৃষ্টিতে দেখেছে। এইখানে চীনের যেটা, সে যদিও বা নর্থ কোরিয়ার সাথে এবং নর্থ কোরিয়াকে কিছুটা ডিসিপ্লিন করার মতো সাংঘাতিক শক্তি রাখে, এবং এটা বোধহয় বর্তমান মার্কিন প্রেসিডেন্টও বোঝেন, কিন্তু একই সাথে তারা এমন একটা পরিস্থিতি হতে দিবে না যেখানে সাউথ কোরিয়া গেটস দি আপার হ্যান্ড। তো এখানে খুব ব্যালেন্সিংয়ের দরকার আছে, খুব স্টেবল ওয়েতে এই জিনিসটা আপনার সিদ্ধান্ত নিতে, না হলে আজকে হয়তো কৌশলগতভাবে, মানে আই এম অ্যাবসলিউটলি ইন এগ্রিমেন্ট যে মাননীয় অ্যানালিস্টরা যেটা বলেছেন, দের ইজ এ মেথড ইন ইজ ম্যাডনেস। নাহলে এতদিন ধরে পাগলামি কিছু তো করে নাই, বারবার রকেট মিসাইল ফায়ার করে, এখন বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্রেও যেতে পারবে। মানে এটা কর্পোরেট পাগলামি নাকি? না, এইটাই তো মানে পাগলামোর মধ্যেও মেথড আছে, সুতরাং এই পাগলামি তো আমাদের সহজ সরল পাগলামোর সঙ্গে আমরা মিলাতে পারবো না। আমাদের পাগলদেরকে আসলে অশ্রদ্ধা করা হয়, তাই কি? সেটা কিছুটা হয়। আর তবে দেখেন, আজকে কোনো ডেমোক্র্যাট কি বলতে পেরেছে, অনেকে বলেছে, ট্রাম্পই কিন্তু বলেছে যে ইউ লাইড ওয়েন ইউ ওয়েন্ট টু ইরাক। তার বুশের ভাই জেব বুশের সাথে তার যে তর্ক হয়েছিল, আপনি তখন বোধহয় আমেরিকায় ছিলেন, যে ওই প্রাইমারির সময় এই একজন রিপাবলিকান ক্যান্ডিডেটই আরেকজন রিপাবলিকান ক্যান্ডিডেটকে বলছে যে তোমরা যে ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন বলেছো, ইউ মিথ্যা কথা বলে তোমরা ইরাকে গেছো। সো ট্রাম্প ইজ আনপ্রেডিক্টেবল। তবে একটা ব্যাপারে সে একেবারে সাংঘাতিকভাবে মুসলিম বিদ্বেষী, সে বর্ণবাদী এবং সে নারী বিদ্বেষী। আমি কোর্টের কারণে সে তার এই যে এইসব ব্যানগুলো করতে পারে নাই, কিন্তু আমরা তো দেখেছি দুইবার সে চেষ্টা করেছে। তো সেখানে যেটা দেখা যাচ্ছে, ভয়ঙ্কর কিছু স্ট্রিক
যেটা আজকাল ওয়েস্টার্ন মিডিয়া স্বাভাবিকভাবেই বলা শুরু করেছে নর্থ কোরিয়ার, এবং আমি এটা অস্বীকার করছি না, কিন্তু তাদের প্রেসিডেন্টের মধ্যেও এটা সাংঘাতিকভাবে উপস্থিত। আমি একটু অর্পণ মৈত্রের কাছে যেতে চাই খুব সংক্ষেপে। আবুল হাসান চৌধুরীর সঙ্গে আপনি যে নিউজ ডেস্কে বসে কাজ গোছাচ্ছেন, সেখান থেকে কিছু যোগ করবার আছে কিনা, আমরা কিছু দেখবো নাকি শুনবো? ব্যাপারটা হচ্ছে যে আসলে যেটা বলছিলেন যে এই ট্রাম্প আনপ্রেডিক্টেবল, কথা কিন্তু খুব মিথ্যে নয়, কারণ নির্বাচনী প্রচারণার সময় কিন্তু তার কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছিল, কারণ বলা হচ্ছিল যে তার এখন তিনি মোবাইল ফোন দিয়ে যাত্রা করছেন, একে ওকে মেসেজ পাঠাচ্ছেন, সকালবেলা ঘুম থেকে উঠে তার হাতে থাকবে নিউক্লিয়ার কোড, যখন তখন তিনি নিউক্লিয়ার কোড টিপে দিতে পারেন। সেই কারণে মানে সেই সময়তে কিন্তু খুব একটা জটিলতা সৃষ্টি হয়েছিল এই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তাদের নিজের দলের মধ্যেই। না, কিন্তু একটু আগেই তো বলছিলেন যে ওই পাগলামোর মধ্যেও এক ধরনের মেথড আছে, মানে আর আমরা যেরকম ধরনের প্রেডিক্ট করছি যে মানে উন্মাদের মতো, যে তার কোনো বুদ্ধি নাই, দেখছেন খেলছেন বাচ্চাদের মতো, নিউক্লিয়ার কোডকে তিনি চেপে দিচ্ছেন, সেরকম ব্যাপারটা বোধহয় অতটা সহজ নয়। পাগলামোটাও তো কর্পোরেট পাগলামো। একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে কোরীয় উপদ্বীপে যে তার নৌবহর তিনি পাঠালেন, এবং তার পরপরই যখন উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হলো যে আমরা প্রতি সপ্তাহে একটা করে নিউক্লিয়ার বম টেস্ট করব, ঠিক তখনই তাদের এই ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলছেন যে না, ডোনাল্ড ট্রাম্পের ধৈর্যের পরীক্ষা নেবেন না, সহ্য করা যাবে না এটা। কিন্তু তার পরপরই কিন্তু একটা জিনিস লক্ষ্য করা গেল যে ওই কোরিয়ান পেনিনসুলা থেকে তাদের নৌবহর সরিয়ে নেওয়া হলো, এবং সরিয়ে যে নেওয়া হলো তার পক্ষ থেকে আমেরিকার পক্ষ থেকে বলা হলো যে এটা পেন্টাগন এবং হোয়াইট হাউসের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আসলে পেন্টাগন যা বলেছিল হোয়াইট হাউস সেটা না বুঝেই এক ধরনের বিবৃতি দিয়ে ফেলেছেন, এবং সেই বিবৃতিটা কিন্তু প্রথমে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। মানে আসলে কেন্দ্রে ভুল বোঝাবুঝি, তারপরে সেটা বিভিন্ন সাগর, উপসাগর, দ্বীপ, উপদ্বীপের ভিতরে পেন্টাগনের মেসেজটি ভুল বুঝেছিলেন ডোনাল্ড ট্রাম্প, এবং সেই ডোনাল্ড ট্রাম্প ভুল বুঝেই তিনি কিন্তু পাঠিয়ে দিয়েছিলেন এই কোরিয়া উপদ্বীপের কাছে। এবং তারপরে বলা হলো যে কোরিয়া উপদ্বীপ থেকে আসলে আমরা সরিয়ে দিচ্ছি না, ওই দিক দিয়ে যাচ্ছিল আমাদের নৌবহর যাচ্ছে অস্ট্রেলিয়াতে, এবং সেখানে একটা মহড়া হবে, সেই সামরিক মহড়ার জন্য আমরা নৌবহর অস্ট্রেলিয়ার দিকে নিয়ে যাচ্ছি কোরিয়ান পেনিনসুলার পাশ দিয়ে। কিন্তু কোরিয়ান পেনিনসুলা থেকে এই নৌবহরটি 3500 মাইল দূরে অবস্থান করছে এই মুহূর্তে। মানে আমরা প্ল্যান্ড পাগলামির কথা বলছিলাম, যে এই 3 পাগল বলি, আর যা আরো অনেক আনাচে কানাচে অনেক ভালো ভালো পাগল আছে, তাদের বিষয়টি যে একেবারে অঙ্ক কষা, এবং সেখানে নতুন রকমের এক রকমের চাল হয়তো থাকতে পারে, এটা হয়তো আমাদের মতো কম বুদ্ধির মানুষটা কম পরে বুঝতে পারবেন। কিন্তু একটু আলামত আমরা একটু যদি বলি, যে মার্কিন এক ফিল্ম মেকারের এক চলচ্চিত্র, আপনার সকলেই জানেন দ্য ইন্টারভিউ, 2014 ছবি ইন্টারভিউ 2014 সালে মুক্তিপ্রাপ্ত একটি রাজনৈতিক কমেডি নির্ভর আমেরিকান ফিল্ম। শেথ রজেন এবং ইভা গোল্ডবার্গের এটি দ্বিতীয় যৌথ পরিচালনা। মানে এই ছবিটির ঘটনাটি এরকম যে সেখানে দেখা যায় যে রজেন এবং জেমস ফ্রাঙ্কো দুজন সাংবাদিক, যারা উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সাক্ষাৎকার নিতে গিয়ে হত্যা করার একটা নির্দেশনা পাবেন, এবং 2014 সালের জুন মাসের উত্তর কোরিয়া হুমকি দিয়ে এই চলচ্চিত্রের পরিবেশক কলম্বিয়া পিকচার্স মুভিকে এটার বিরুদ্ধে, মানে এভাবে ফিল্মটি করা যাবে না, এবং অনেক কিছু ছাড় দিয়ে পরে চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল। আমরা সেই চলচ্চিত্রের একটুখানি অংশ দেখব, তারপর আলোচকদের কাছে ফিরছি। 친애하는 지도자 동지는 현명하시고 친절하고 힘세시다. 기쁜 평화 소망하며 우리 시대의 한 가지 더 소원은 미제 그래도 땅이 화염 속에 폭발하는 것, 자기의 피와 폐수물에 빠져 죽어라 양키 죽어라 그게 날 기쁨 충만하게 줘. 모든 여자들 여자 핏으로 몸버리게 하고 그걸 너 아이들이 모두 강제로 지켜보기를. We now turn to the
The rocket they are testing is believed to be big enough to reach the west coast of the United States. আবুল হাসান চৌধুরী, না, সামগ্রিকভাবেই সমস্ত জিনিসটা তো একটা ভয়ঙ্কর পরিস্থিতির উদ্বেগ সৃষ্টি করে, কিন্তু তারপরেও যেরকম আজকে আমরা দেখেছি যে কিছুটা প্রশমিত হচ্ছে, তো দুই দিকেরই ইভেন ম্যাট পিপল হ্যাভ দেয়ার লিমিটেশনস, এইটাই আমার মনে হচ্ছে তাদের একটা, সেই জন্য এদের পাগলামিটা অন্য আরেকটাভাবে সংজ্ঞায়িত করতে হবে, ডিফাইন করতে হবে। এটা এই সাধারণ প্রচলিত আমরা যেটাকে পাগল মনে করি সেটা নয়। কিন্তু এইটা কিন্তু আপনার এই সমস্যার সমাধান এইভাবে হবে না। এটা সত্যিকার অর্থে যদি সমাধানের দিকে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে সার্বিকভাবে, এবং এখনই সময়, বিকজ এখন প্রায় প্রতিটি যেটা ভিটো উইল্ডিং পাওয়ার প্রত্যেকটা দেশই অনুভব করছে যে এটা নিয়ে দীর্ঘসূত্রতা করা যায় না, এবং তারা যদি একত্রিত হয় তাহলে একটা প্রেশার আনতে পারে। আর না হলে ওয়াশিংটন কোথা থেকে কি বোতাম টিপবে আর নর্থ কোরিয়া কি বলবে, এটা আমরা আশা করতে পারি, ভাবতে পারি যে তাদেরকে আমরা একটা ফরম্যাটের মধ্যে রাখবো, কতদিন রাখতে পারবো সেই ব্যাপারে অনেক দুশ্চিন্তা থাকতেই পারে। ভেটো বিল্ডিং পাওয়ারের কথা বললেন, এবং সকলেরই একটা মানে ভয়েস আছে, এবং সেটা নিয়েও একটি সংগঠন কাজ করছে। সম্প্রতি আমরা জানি IPU বাংলাদেশে অনুষ্ঠিত হলো, এবং সেখানে একটি সাইডলাইন ইভেন্ট ছিল। সেখানে যারা এসেছিলেন তারা এই পারমাণবিক অস্ত্রগুলো যেসব দেশগুলো আছে তাদের এই যে মেনটেনেন্স ব্যয়, তার মানে তো এটাকে পারমাণবিক অস্ত্রগুলোকে অ্যাবান্ডেন ঘোষণা করার দাবি তো তাদের আছে, এবং তারা বলছিল যে এগুলোর আর মেনটেনেন্সের দরকার নাই, মেনটেনেন্সের খরচ থেকেই বিশ্বের প্রায় সকল শিশু তাদের পড়াশোনার খরচটা আসতে পারে, মানে মেনটেনেন্সের 50% থেকে বিশ্বের সকল শিশুর পড়াশোনা, বিনামূল্যে পড়াশোনা, দুপুরের খাবারের ব্যবস্থা হতে পারে ইত্যাদি। এরকম একটি খুব চমৎকার একটি অঙ্ক করে গেছেন আমার সহকর্মী সাজেদা সুইটি। এই বিষয়টি নিয়ে একটি রিপোর্ট করেছিলেন, রিপোর্টটি দেখব, কিন্তু তার আগে সহকর্মী কাজী নাজবুল আলম তাপসের একটু মন্তব্য শুনতে চাই। অনেক কিছু নিয়েই আমরা আলোচনাটি করেছি, যেই জায়গায় গিয়ে পৌঁছেছি আমরা। আসলে আমি যেটা বলেছিলাম যে আসলে এরা ঠিক পাগল না, এরা স্মার্ট বলা যায়, এবং মনে হয় সেটাই তারা প্রমাণ করতে যাচ্ছে। কারণ যেটা দেখালো, মানে সবাইকে একটু ভয় দেখালো, একটু সাসপেন্সে রাখলো, তারপর যে যার কোর্টে ফিরে গেল আর কি, এরকম একটা অবস্থার মধ্যে মনে হয় যাচ্ছে। এবং এটাই বিশ্বের জন্য ভালো, আপাতত পারমাণবিক কোনো হুমকির মধ্যে আমরা না থাকি। কারণ সবার হাতে যে পরিমাণ পারমাণবিক অস্ত্র আছে, এক হিসেবে দেখা যাচ্ছে যে পৃথিবীকে কয়েকশোবার ধ্বংস করে ফেলা যায় এই অস্ত্র দিয়ে। সুতরাং সেদিকে না যাওয়াই ভালো, পাগলদের পাগলামি আমরা আর যাতে না দেখি সেটাই আমরা আশা করব। ধন্যবাদ কাজী নাজবুল আলম। তাপস, আমরা দেখে নিব সাজেদা সুইটির রিপোর্টটি। ভেটো বিল্ডিং নিয়ে ক্যাপাসিটি, এটা নিয়ে কথা বলছিলেন আমাদের সম্মানিত অতিথি সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী। আমরা আগে রিপোর্টটি দেখব, তারপরে এই বিষয় নিয়ে মন্তব্য শুনবো ডক্টর আব্দুল লতিফ মাসুমের কাছে। পারমাণবিক বোমায় ধুলায় মিশেছিল হিরোশিমা নাগাসাকি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন সেই কলঙ্কের পর কেটেছে 70 বছর, থামেনি নিষ্ঠুরতা। বিশ্বে যোগ হয়েছে 16,000 পারমাণবিক অস্ত্র। এগুলোকে শান দিয়ে আরও ভয়ঙ্কর করতে বছরে ব্যয় $100 বিলিয়ন। এসব তথ্য জানাচ্ছে রাসায়নিক অস্ত্র নিরস্ত্র করায় ব্যস্ত সংগঠন পার্লামেন্টস ফর নিউক্লিয়ার নন প্রলিফারেশন অ্যান্ড ডিসআর্মামেন্ট PNND। গত কয়েক বছরে এর সাফল্য কম নয়, বিধ্বংসী পরমাণু চর্চা থেকে বিরত করেছে কয়েকটি দেশকে। The vast amounts of money spent on those weapons, which largely sit there for destruction, whereas the people are in great need in both countries. So it actually needs the parliamentarians of both countries, which is why we're at this conference, to talk to each other and say we don't need this, we need an agreement where we don't go to war with each other. সংগঠনটির দাবি, রাসায়নিক অস্ত্রের উন্নয়ন, উৎপাদন, মজুদ ও ব্যবহারে নিষেধাজ্ঞা, বিদ্যমান মজুদ নির্দিষ্ট সময়ের মধ্যে নষ্ট করার বাধ্যবাধকতা এবং রাসায়নিক দ্রব্য চলাচলে নিয়ন্ত্রণ। Parliamentarians deal with budgets, so the parliamentarians from the nuclear armed states can say we should stop the spending on the nuclear weapons.
and the parliamentarians from non-nuclear states can say our governments, our banks should not invest in any of the corporations that make nuclear weapons. Nuclear weapons being used first. বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অধিবেশনে সংগঠনের নেতা মণিশঙ্কর আয়ার কয়েকটি দেশের পারস্পরিক অনাস্থাকে অস্ত্র বিস্তারের জন্য দায়ী করেন। 80 or 90 countries around the world which either had the bomb or had a nuclear weapons umbrella over there. Most Indians, quite stupidly in my view, think that the answer to the Pakistan bomb is the Indian bomb. পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়তে অগ্রগামী বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরই পারমাণবিক অস্ত্র বর্জনের আহ্বান জানিয়ে আসছেন বিশ্ব নেতাদের প্রতি। আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আইপিইউ সম্মেলনে বাংলাদেশে এসে শান্তিতে নোবেলজয়ী কৈলাস সত্যার্থী হিসেব দেখান বিশ্বের 100 মিলিয়ন বিপন্ন শিশুর মুক্তিতে দরকার মাত্র $22 বিলিয়ন। This is just 3.5 days of global military expenditure. পিএনএনডি বলছে গত 64 বছরে ব্যবহারের প্রয়োজন হয়নি রাসায়নিক অস্ত্র, আর কোনোদিনই যেন ব্যবহার না হয়। পারমাণবিক অস্ত্রের তদারকিতে নয়, অর্থ ব্যয় হোক মানবতার কল্যাণে, এটাই সংশ্লিষ্টদের প্রত্যাশা। সাজেদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। ডক্টর আব্দুল লতিফ মাসুম, আপনি বলবেন কিনা? আপনি যেমনটি বিরতির আগে বলছিলেন যে দুটো বিষয়, একটি ভেটো এবং আরেকটি পারমাণবিক বিষয়, এই দুটো বিষয় কিন্তু আজকের পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য বিষয় বলে মনে হয়। আমরা নিশ্চয়ই লক্ষ্য করব যে দ্বিতীয় মহাযুদ্ধ উত্তরকালে যে জিওপলিটিক্যাল সিচুয়েশন, ইন্টারন্যাশনাল সিচুয়েশন, ব্যালেন্স অফ পাওয়ার ছিল, এখন কিন্তু পৃথিবী অনেক 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 এগিয়েছে। অর্থাৎ পরিমার্জন হয়েছে সারা পৃথিবীর ভৌগোলিক বলয়ে এবং রাজনৈতিক প্রেক্ষাপটে। সুতরাং সেই সময় 5টি শক্তিধর রাষ্ট্র ক্ষমতা তাদের প্রভাব প্রতিপত্তি বজায় রাখার জন্য একটা প্রভিশন ইউনাইটেড নেশনসে ঢুকিয়ে দিল যে ভেটো পাওয়ার। ভেটো মানে হচ্ছে আমি মানি না। একটি রাষ্ট্র একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়, যদি একটা আর্জেন্ট বিষয় সে যদি বলে যে আমি মানি না, তাহলে এবারে সেই বিষয়টি আর অগ্রসর হচ্ছে না। সুতরাং এটি একটি শান্তি, স্থিতিশীলতা এবং পৃথিবীর মানুষের সমৃদ্ধির জন্য একটি প্রতিবন্ধক। এখন আজকাল একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যে রিজিওনাল পাওয়ার, দ্যাট ইজ সার্টেন রাইজ অফ রিজিওনাল পাওয়ার্স, যেমন ভারত রিজিওনাল পাওয়ার হিসেবে এমার্জ করছে, যেমন সাউথ আফ্রিকা এমার্জ করছে, ব্রাজিল এমার্জ করছে। এই সমস্ত রাষ্ট্রগুলো সবাই এখন ভেটো পাওয়ার চাচ্ছে, কিন্তু সবাইকে আনলিমিটেড তো আর ভেটো পাওয়ার হতে পারে না। সেই জন্য আমার কথাটা হলো, আমার প্রস্তাবনা হলো যে ভেটো পাওয়ারকে উদ্র করে সকলের মানে ইকুয়ালিটি মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে, নাম্বার 1। এবং বিশ্বকে পারমাণবিক মুক্ত করতে পারলেই, এই যে যেমন আপনি বললেন একটু আগে, 64 বছর ধরে কিন্তু পারমাণবিক অস্ত্রের ব্যবহার হয়নি, তাতে কিন্তু যুদ্ধ অসম্ভব রকম বিপর্যয়ের মধ্যে যায়নি। এই বিপর্যয়টা যদি এখন যারা ম্যাটার করে তারা যদি সিদ্ধান্ত নেয় যে পারমাণবিক অস্ত্রের ব্যবহার করব না, তাহলেই তো বিশ্ব নিরাপদ হতে পারে। অনেক অনেক ধন্যবাদ। নিউজ আওয়ার এক্সট্রার আয়োজন শেষ করছি এখানে।